ভারত যে বিএনপিকে যে শর্তগুলো দিয়েছিল তার ভিতরে অন্যতম একটি শর্ত হচ্ছে যে ইউনূস আমলের অর্ডিন্যান্স গুলো বাতিল করতে হবে। সেই অর্ডিন্যান্স গুলো বাতিল করলে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা সেটা অটোমেটিক্যালি প্রত্যাহার হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তাহলে এই আইসিটিতে যে মামলা, এগুলো তো অটোমেটিক্যালি এখন বাতিল হয়ে যাওয়ার কথা, সেই উদ্যোগটা কেন নেওয়া হচ্ছে না? না, সেই উদ্যোগটা ভারতের দেওয়া শর্তের ভিতরে আছে। ভারত যে বিএনপিকে যে শর্তগুলো দিয়েছিল তার ভিতরে অন্যতম একটি শর্ত হচ্ছে যে ইউনূস আমলের অর্ডিন্যান্স গুলো বাতিল করতে হবে। সেই অর্ডিন্যান্স গুলো বাতিল করলে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা সেটা অটোমেটিক্যালি প্রত্যাহার হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তো সেই ব্যাপারে তারেক রহমান সাহেব কোনো স্পষ্ট ঘোষণা দেননি। তারেক রহমান সাহেব নির্বাচনের আগে বলেছিলেন, আমি ব্যক্তিগতভাবে কোনো দলের নিষেধাজ্ঞা পছন্দ করি না বা চাই না, বিকজ অফ যে একদিন আমার দলকেও হয়তো কেউ এরকম নিষিদ্ধ করতে পারে। সেইটা হচ্ছে একটা লজিকের কাউন্টার লজিকে উনি বলেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি অফিসিয়ালি কি কোনো ঘোষণা দিয়েছেন যে আমি ভারতের ওই শর্তানুযায়ী ইউনূসের সমস্ত যে অর্ডিন্যান্স গুলো বাতিল করব, আমি আইসিটি বাতিল করব, আইসিটি বাতিল করে আওয়ামী লীগকে পুনর্বাসন করাবো বা প্রত্যাবর্তন করব, আওয়ামী লীগের মতো রাজনীতি করে বেড়াক? এটা তো উনি বলেননি। যদিও এই শর্তটা ভারতের তার উপরে দেওয়া আছে। এখন দেখতে হবে, কেবল সরকারের মেয়াদ একদিন হলো, দুদিন হলো, আমাদেরকে এটা কয়েক মাস দেখতে হবে। আমার ধারণা ভারত এটা 6 মাস পর্যন্ত এটা নিয়ে কোনো কথা বলবে না। 6 মাস পার হওয়ার পর ভারত হয়তো এই জিনিসটা মনে করিয়ে দিতে পারবে, এটা নক করবে। মঞ্জু ভাই, কি ভাবলেন? আরেকটা জিনিস আপনার মনে হয় কিনা দেখুন, বঙ্গবন্ধুও ভারতের অনেক আকাঙ্ক্ষা পূরণ করতে পারেননি। বঙ্গবন্ধুও দেশের স্বার্থকেই সবার আগে স্থান দিয়েছিলেন। আহ অনেকগুলো কারণে ভারত তার উপর নাখোশ ছিল, আহ কিন্তু বঙ্গবন্ধু তার নিজস্ব রাজনীতিটাই করেছেন। শেখ হাসিনাও তার ভারতের অনেক আকাঙ্ক্ষা হয়তো পূরণ করতে পারেননি, কিংবা তিনি একটা ভারসাম্যপূর্ণ রাজনীতি করেছেন, যেমন ধরেন চায়নার সঙ্গে। এটি ভারত কোনোভাবেই ভালোভাবে নেয়নি, এটা তো আমরা কম বেশি সবাই জানি। তো এখানে একজন মন্তব্য করেছেন যে বঙ্গবন্ধুকে বাঁচাতে পারেনি, কিন্তু শেখ হাসিনাকে বাঁচিয়েছে ভারত। এর জন্য ভারতের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। আপনার কাছে কি মনে হয়? ডেফিনেটলি কৃতজ্ঞ থাকা উচিত। কারণটা হলো কি যে আপনি একটা প্রতিবেশী, ভারতের প্রতিবেশীর ভিতরে বাংলাদেশ বিশেষ কেন? ভারতের তো আরো 7টা প্রতিবেশী আছে, তাই না? তো এই প্রতিবেশীগুলোর ভেতরে বাংলাদেশ বিশেষ প্রতিবেশী কেন? বাংলাদেশের সাথে ভারতের 4200 কিলোমিটারের যে সীমানা সেই জন্য না। বাংলাদেশের জন্মের সাথে ভারত জড়িত, বাংলাদেশের অভ্যুদয়ের সাথে ভারত জড়িত, এবং ভারতের 12,000 মতান্তরে 16,000 সৈন্যের মৃত্যু হয়েছিল 71-এর যুদ্ধে, মুক্তিযুদ্ধে। তো সেই জন্য ভারত এটাকে তার তার এক নিজস্ব একটা যুদ্ধ মনে করে, এবং তার যে যুদ্ধে অংশগ্রহণ এবং সেই কারণে বাংলাদেশের অভ্যুদয়, সেই জন্য বাংলাদেশ শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, ভুটান এদের থেকে ডিফারেন্ট টাইপের একটা প্রতিবেশী, আলাদা মাপের প্রতিবেশী। তার মানে এই না যে এই প্রতিবেশী সরকারের যেই আসবে তার সমস্ত কিছুকে আমার পছন্দ করতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি ধরুন জামাত বাংলাদেশের ক্ষমতায় আসবে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কি জামাতের সকল কর্মকাণ্ড সমর্থন করবেন? করবেন না, করবেন না, করার কথা না। জি। আমি যদি এক্সাম্পল দিই অনেক বাড়বে, এক্সাম্পল যাচ্ছি না। তো ভারত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবকিছু পছন্দ করবে এরকম তো কোনো শর্ত নেই, তাই না? না, তা তো ভারত অবশ্যই। বঙ্গবন্ধু ভারত বঙ্গবন্ধুকে যেভাবে মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছে, 1 কোটি শরণার্থীকে, ভারতের ওই সময় অর্থনৈতিক অবস্থা এরকম ছিল না, ভারতের অর্থনৈতিক অবস্থা খুব সঙ্গীন ছিল। সেই সময় 1 কোটি শরণার্থীকে আশ্রয় দেওয়া, মুক্তিযোদ্ধাদের অস্ত্র দেওয়া, ট্রেনিং দেওয়া, যুদ্ধে সহায়তা করা, এবং 3 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত একটা সম্মুখ যুদ্ধ করে পাকিস্তানকে পরাজিত করে ভারতকে, বাংলাদেশকে স্বাধীনতা তুলে দেওয়া, এবং তার থেকেও বড় কথা, ভারত দেশটাকে স্বাধীন করার পর তার সৈন্যকে এখান থেকে সরিয়ে নিয়ে গেছে। যদি না সরিয়ে নিত, বাংলাদেশে কি কিছু করার ছিল? কিচ্ছু করার ছিল না, আপত্তি করা ছাড়া, মিনমিন করে আপত্তি করা ছাড়া জোরালো কোনো বক্তব্য দেওয়ার ক্ষমতা ছিল না বাংলাদেশের। কিন্তু ভারত তার সৈন্যদেরকে প্রত্যাহার করেছে। তো এই যে
বদান্যতা ভারতের, সেটাকে আপনাকে অস্বীকার করা যাবে না, সেটাকে স্বীকার করতে হবে, কৃতজ্ঞতা সহ স্বীকার করতে হবে, না, তা তো কৃতজ্ঞ চিত্তে। বটেই, তা তো বটেই। কিন্তু কিন্তু আবার আপনাকে এই জিনিসটাও মূল্যায়ন করতে হবে যে পৃথিবীতে কোনো দেশ কোনো দেশের সরকারকে 100% সমর্থন করতে পারে না। 100% কি সমর্থন আমরা ভারতকে করতে পারি? শেখ হাসিনা কি পারেন ভারতকে সমর্থন করতে? না, পারেন অবশ্যই না। না। কিন্তু কিন্তু মঞ্জু ভাই, বন্ধুত্বের তো কতগুলো ফর্মুলা আছে। বন্ধুত্বের একটা বড় হচ্ছে ফ্রেন্ডস ইন নিড, ফ্রেন্ডস ইন ডিড, রাইট? এখানে একজন মন্তব্য করেছেন, ইন্দিরা গান্ধী মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, রাইট? আমরা দেখলাম যে উম, যখন ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করলেন, নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছিলেন, তাই না? সো এখন রাষ্ট্রীয়ভাবে যদি আপনি চিন্তা করেন, বন্ধুত্বের জায়গায় যদি চিন্তা করেন, তাহলে বন্ধুত্বটা কোথায় থাকলো? আমি বন্ধুত্বের সংজ্ঞা, ব্যক্তিগত বন্ধুত্বের সংজ্ঞা আর রাষ্ট্রীয় পর্যায়ের রাষ্ট্র বা রাষ্ট্রনায়কদের বন্ধুত্বের সংজ্ঞা একটু আলাদা। তা তো বটেই, কিন্তু কিন্তু বেসিক ফর্মুলা তো এক জায়গায়। না, বেসিক ফর্মুলাও এক জায়গায় না। ভূ রাজনীতিতে আপনার রিসোর্স, আপনার রিসোর্সই হচ্ছে আপনার সাথে আমার বন্ধুত্বের মাপকাঠি। আপনার যদি কোনো রিসোর্স না থাকে, আপনি আমার কাছে সেরকম গুরুত্বপূর্ণ কোনো বন্ধু না। আপনার কাছে রিসোর্স থাকলে, তাহলে, বা আপনার রিসোর্স আপনাকে কোনো কারণে আমার ব্যবহার করতে হলে, তাহলে আপনি আমার কাছে গুরুত্বপূর্ণ বন্ধু, আদারওয়াইজ না। মঞ্জু ভাই, আমি ওই কথাটা বলি নাই। আপনি দেখেন, রাষ্ট্রীয় নীতি, রাষ্ট্রীয় বন্ধুত্ব ডেফিনেটলি ভিন্ন রকম, এবং সময় সময় সেটা বদলাতে পারে, এটাই স্বাভাবিক। না বদলানোটাই অস্বাভাবিক। এবং এখন প্রতিটি ধরুন আমি আপনাকে ওই প্রশ্নের উত্তর, এই প্রশ্ন আর একটু অ্যাড করি। ধরুন আমি ইন্দিরা গান্ধী, আমি যখন দেখলাম যে বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে প্রায় 150 পরিমাণ আওয়ামী লীগের নেতা মোস্তাকের সাথে আছে, হেভিওয়েট নেতা, এবং সেনাবাহিনী যে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, সেই সেনাবাহিনীর কে অন্য সেনাবাহিনীরা কিন্তু হত্যা করতে আসেনি। সব সেনাবাহিনী ওই সেনাবাহিনীর আন্ডারে কিন্তু বশ্যতা স্বীকার করেছে। তো এইটা হলো একটা রাষ্ট্রের দেখার বিষয়। একটা প্রতিবেশী রাষ্ট্র দেখলো, সেই রাষ্ট্রের রাষ্ট্রপতিকে নিহত করা হলো, যারা করলো তারা একটা মন্ত্রিসভা করলো, সেই রাষ্ট্রের সেই প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার অর্ধেক সদস্য এই লোককে প্রধানমন্ত্রী বানালো, এবং সেই দেশের যে প্রধান শক্তিশালী বাহিনী, যেটা সেনাবাহিনী, সবচেয়ে আপনার রাষ্ট্রের শক্তির উৎস, সেই বাহিনীও ওই সরকারকে সমর্থন করলো। সেই ক্ষেত্রে একজন প্রতিবেশী রাষ্ট্রনায়ক হিসাবে আপনার প্রধান কর্তব্য হচ্ছে তাকে কংগ্রাচুলেট করা। সেজন্যই করেছে মোস্তাক। আপনি শেখ হাসিনা জেতার পরে, 96 সালে, 75 সালের পরে, যে 96 সালে যে শেখ হাসিনা জয়লাভ করলো 21 বছর পরে এসে, তখন কি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাননি? জানিয়েছেন। হুম, এটা তো প্রোটোকল। সেই সেই এখন বলেন, শেখ হাসিনা কত ফিরতে দেরি হবে কত? এখন শেখ হাসিনা ফিরতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে ভারতীয় কিছু ইউটিউবারকে টোটালি বর্জন করতে হবে। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান এটা। দ্বিতীয়ত হচ্ছে যে ভারত যে শর্তগুলো দিয়েছিল, সেই শর্তের ভিতরে অন্যতম শর্ত হচ্ছে যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে, আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো না। তাদের কাছে এরকম কোনো মামাবাড়ির আবদার ভারত করেনি। ভারত যে দাবিটা করেছে সেটা খুব সঙ্গত, এবং সেটা একজন সৎ প্রতিবেশী সুলভ দাবি, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে অবৈধভাবে, কোনো বৈধভাবে নিষিদ্ধ করা হয়নি। আওয়ামী লীগের এইরকম কোনো অপরাধ নেই যে অপরাধের কারণে তাকে নিষিদ্ধ করা হতে পারে। যদি সেই অপরাধে নিষিদ্ধ করা হয়, তাহলে সবচেয়ে আগে নিষিদ্ধ হবে হচ্ছে এনসিপি, তারপরে নিষিদ্ধ হবে বিএনপি। তো এই জন্য আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞাটা তুলে নিতে হবে। তুলে নেওয়ার পরে আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করবে, কিভাবে দাঁড়াবে, নিজের পায়ে দাঁড়াবে না কারো সাহায্য নিয়ে দাঁড়াবে, সেটা আপ টু আওয়ামী লীগ। সেটার ব্যাপারে ভারত দেখতে যাবে না। এখন সেটার জন্য ভারত, আমার ধারণা, 6 মাস ওয়েট করবে। তো ইদানিং যদিও কোনো ইউটিউবার, কোনো ওয়েব পোর্টাল বলছে যে এটা আগামী 1 মাসের ভেতরে। 1 মাসের ভেতরে কি জন্য বলছে? এটা লজিক আছে। আপনি যদি 1 মাসের ভেতরে ইউনূসের এই অর্ডিন্যান্স গুলো সংসদে পাশ না করেন, এই অর্ডিন্যান্স গুলো বাতিল হয়ে যাবে। হুম, আপনি যদি 1 মাসের ভেতরে জুলাই সনদের
যে জামাত স্বাক্ষর করেছে, সই করেছে, এবং জামাত যে ওই যে পরিষদে সই করেছে, পরিষদে সই করার কারণে ওদের অটোমেটিক্যালি কিন্তু প্রথম যে শপথটা ওইটা কিন্তু বাতিল হয়ে গেছে। হুম। এখন 1 মাসের ভিতরে এই যে জিনিসগুলো জামাত যদি শুধরে না নেয়, জামাত যদি আবার নতুন করে সংসদ সদস্য হিসাবে শপথ না নেয়, তাহলে জামাতের 70 জন কিন্তু বাতিল হয়ে যাবে। আবার যদি বিএনপি এই জুলাই প্রক্লেমেন্ট যেটা আর জুলাই সনদ যেটা সেটার ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নেয়, তাহলে 1 মাস পরে সেই ইউনূসের অর্ডিন্যান্সের সাথে ওটাও বাতিল হয়ে যাবে। তো এরকম 1 মাসের ভিতরে অনেক কিছু জগা খিচুড়ি মতন ঘটনা আছে, যেগুলো সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞাটা 1 মাসের ভিতরে উঠছে না। হুম। আমার ধারণা, যেহেতু তারা 14, 15, 17 তারিখে শপথ গ্রহণ করেছে, সেহেতু মার্চ মাসের 17 তারিখে বা 18 তারিখের পরে আমরা এই আলোচনাটা করতে পারি যে এইবার কি হচ্ছে দেখার বিষয়।